আসসালামু আলাইকুম। আজকের ব্লগে থাকছে ঢাকা থেকে সিলেট ভ্রমণের সকল বিস্তারিত। ঢাকা থেকে গ্রিন লাইনের বাসে করে আমরা রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। আমার বাসের সময় ছিল রাত 11:50, কিন্তু বাস আসতে আসতে রাত 12:30 বেজে গেল। আরামবাগ থেকে বাসে উঠে রওনা করলাম সিলেটের উদ্দেশ্যে। পথিমধ্যে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর ভৈরবের কাছাকাছি হাইওয়ে ঠিক পাশে জান্নাত রেস্টুরেন্টে আমাদের 20 মিনিটে টি ব্রেক দিল। টি ব্রেকের সময় হালকা কিছু নাস্তা সেরে নিলাম। তারপর আবার আমাদের গন্তব্যে রওনা হলাম। দেখতে দেখতে ভোর হয়ে এলো। সকাল ঠিক 7টার দিকে আমরা পৌঁছে গেলাম সিলেটের হুমায়ুন চত্বরে। তারপর 80 টাকা ভাড়া দরদাম করে রিকশায় চলে গেলাম পানসি রেস্টুরেন্টের দিকে। আপনি চাইলে সিএনজি করেও যেতে পারবেন। সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। সিলেটের রাস্তাগুলো বেশ বড় বড় এবং অনেক পরিষ্কার, ঠিক যেন রাজশাহী শহরের মতো। দেখতে দেখতে আমরা চলে এলাম পানসি রেস্টুরেন্টে। তারপর রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম এবং পুরো রেস্টুরেন্টটা এক নজরে দেখলাম। সকালের খাবারে আমি অর্ডার করেছিলাম চিকেন খিচুড়ি, যেটা মাত্র 70 টাকার মধ্যে পেয়ে গেলাম। তারপর মজা করে খিচুড়ি খাওয়া শেষে 1 কাপ দুধ চা অর্ডার করলাম। চাটাও ছিল অসাধারণ। এরপর একটা রিক্সা নিয়ে চলে গেলাম সিলেটের আম্বরখানা চত্বরে। মূলত এই আম্বরখানা চত্বরেই আমরা হোটেল নিব। হোটেলটা ছিল হোটেল গ্র্যান্ড শাহ কামাল। এটা দরগা রোডের হোটেলগুলোর থেকে একটু কোলাহল মুক্ত, অনেক ভালো জায়গা। হোটেলে চেকিং করে প্রবেশ করলাম হোটেল রুমে। আমাদের রুমের ভাড়া ছিল 3200 টাকা করে। এটা টুইন বেডের রুম, কিন্তু আমরা একটু ডিসকাউন্টে 1800 টাকায় রুম পেয়ে গেলাম। রুমে এসি সহ অনেক সুবিধা ছিল, ওয়াইফাই ছিল, গাড়ি পার্কিং সুবিধা, বাথরুমটাও ছিল অনেক ভালো। তারপর কিছুক্ষণ আমরা রুমে অবস্থান করলাম। ফ্রেশ হয়ে আবার রুম থেকে বেরিয়ে পড়লাম সাদা পাথর দেখবার উদ্দেশ্যে। সাদা পাথর যাবার সবচেয়ে উপযুক্ত স্থান হলো এই আম্বরখানা। এখান থেকে আপনি চাইলে লোকাল বাসে করে সাদা পাথরও যেতে পারেন, আবার সিএনজি করেও যেতে পারেন। আমরা লোকাল বাসে জনপ্রতি 70 টাকা করে দুটো টিকিট কাটলাম এবং সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে সাদা পাথর যাবার জন্য 1 ঘন্টা পরপরই লোকাল বাস ছাড়া হয়। অবশেষে আমরা রওনা হলাম সাদা পাথরের উদ্দেশ্যে। যাবার পথে রাস্তার দুপাশে সারি সারি চা বাগান দেখলাম। অবশেষে রাস্তার
দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিলেটের সাদা পাথরে। ঢুকতে পথেই রাস্তার দুই পাশে পাথর আর পাথর। আমরা মেন পয়েন্টে ঢুকলাম সাদা পাথরের। হ্যালো গাইস, আমি এখন কোথায়? চলে আসলাম অবশেষে সাদা পাথরে। এখানে অনেক পর্যটকের ভিড়। ঠিক আছে গাইস, একটু রোদও পড়েছে। আমার ওই সাইডে এই যে ইন্ডিয়ার পাহাড়, দেখেন কত সুন্দর পাহাড়। এরপর চলে গেলাম বোট ঘাটে নৌকা ভাড়া করার জন্য। এখানে বোট প্রতি 800 টাকা করে। আপনি একজনে যান, দুইজন যান বা 10 জন যান, বোট প্রতি 800 টাকা দিতে হয়। তারপর আশেপাশে কয়েকটা ভাইকে পেলাম, তারাও আমার মতো 2-3 জন। আমরা 2-3টা টিম মিলে একটা বোট ভাড়া করলাম। টোটাল আমরা 8 জন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম সাদা পাথরের দিকে। আকাশে কালো মেঘ, পাশে পাহাড়, এইদিকে আরো অনেক টুরিস্ট বোট, সব মিলিয়ে এক অসাধারণ ভাইব ছিল। আমি সহ আমার বোটের সবাই খুব এনজয় করতেছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম সাদা পাথরের ঘাটে। এখান থেকে কিছুটা পথ পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে সাদা পাথরের। এখান থেকে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমি কিছুটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তারপর আমরা পৌঁছে গেলাম সাদা পাথরের মেন পয়েন্টে। এখানে পাথর থাকলেও আগের মতো সেরকম পাথর ছিল না। বোট যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে এই পর্যন্ত নাকি আগে অনেক পাথর বেছানো ছিল। পরে স্থানীয় প্রভাবশালী লোকজন সেগুলো অনেকে চুরি করে নিয়ে গেছে। এজন্য পাথর যা ছিল আগের তুলনায় খুবই কম। তারপরও অপরূপ সৌন্দর্য দেখতে আসলাম। পাহাড়ের পানির এত স্রোত ছিল কি বলবো, যে আমি স্রোতের কারণে ঠিক মতো দাঁড়াইতেই পারতেছিলাম না। তারপরও আস্তে আস্তে সাহস করে ভিডিওগুলো করলাম। সবাই খুবই মজা করতেছিল, আমারও অনেক ভালো লাগতেছিল। আমি আদিম মানুষের মতো 2টা পাথরে ঘষতেছিলাম যেন আগুন জ্বলে। আসলে এইভাবে ঘষলে তার আগুন জ্বলবে না, জাস্ট মজা করলাম। এরপর পাথরের উপর থেকে কিছু সময় একটু হাঁটাহাঁটি করলাম। প্রথমে আমার পায়ে স্যান্ডেল ছিল না, তো স্যান্ডেল ছাড়া পাথরের উপর হাঁটা অনেক কষ্ট হচ্ছিল। তারপর একটা স্যান্ডেল নিয়ে
হাঁটা শুরু করলাম। হঠাৎ দেখলাম এক ভাই পাথরের উপর পাথর রাখার অনেক চেষ্টা করতেছিল। খুবই ভালো লাগতেছিল দেখতে, তাই আর ভিডিও না করে পারলাম না। এরপর আমি নিজেই নেমে গেলাম স্রোতে গোসল করতে। তো পানি স্রোতের ফোর্স এত বেশি ছিল যে সেখানে স্থিরভাবে দাঁড়ানো সম্ভব না। আমি সামনের পাথরটার উপর পা ভর দিয়ে, আমার পিছে একটা পাথর আছে ওর উপরে বসে তারপর কিছুক্ষণ গোসল করলাম। সাদা পাথরের এই সাইডটাই ছিল সুন্দর একটা মসজিদ, যেটা পানির ওই পাশে সাদা কালারের। এই দিকের পানির স্রোত এত বেশি ছিল যে এই স্রোতে নামা অসম্ভব। এজন্য সবাই আমরা বসে বসে এই স্রোতের পানির এইখানে সবাই ছবি ভিডিও করতে লাগলাম, যে যার মতো এনজয় করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম এক ভাই স্রোতের টানে ভেসে যাচ্ছে। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, পরে দেখলাম না, ভাইটা নিজ ইচ্ছায় স্রোতের পানিতে গোসলে নামছিল এবং সে আস্তে আস্তে পাড়েও পৌঁছে গেল। প্রায় 2 ঘন্টার মতো আমরা সাদা পাথরে খুব মজা করলাম। তারপর এই পাশ থেকে এসে এই ছোট এই পানির অংশটুকু পার হয়ে ওই পারে যেতে হবে, তারপর আমাদের বোটে উঠতে হবে। হঠাৎ দেখলাম ঘাটে আমাদের বোটটা নাই। তারপর বোটওয়ালাকে ফোন দিলাম, সে আসতে আসতে আমরা কিছু হালকা পাতলা খাবার খেয়ে নিলাম। এখানে মুরগি, ভাত আর ভর্তার প্যাকেট ছিল 100 টাকা। তাই দিয়েই দুপুরে খেয়ে বোটের জন্য অপেক্ষা করতে লাগলাম। অবশেষে কিছু সময় পর আমাদের বোটওয়ালা ভাই চলে আসলো এবং আমাদেরকে আবার ঘাট থেকে নিয়ে গেল। পথিমধ্যে যেতে যেতে আবারও নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। পিছনে পাহাড়, ইন্ডিয়ার মেঘালয়, সামনে আমাদের সিলেটের সাদা পাথর জিরো পয়েন্ট। দেখতে দেখতে আমরা ঘাটে পৌঁছে গেলাম। তারপর নৌকা থেকে নেমে আবার বাসে করে আম্বরখানায় চলে এলাম। তারপর চলে গেলাম হযরত শাহজালালের মাজার দেখতে। দরগা রোডে বা মাজার রোডে প্রবেশ করা মাত্রই দেখলাম দুই পাশে হোটেল আর দোকান, আর রাস্তায় কোনো তার নাই, সব কারেন্টের তার মাটির তল থেকে নেওয়া। এজন্য এই দরগা রোডের এতটুকু রাস্তা অনেকটা বিদেশের মতো লাগে। কিছুটা পথ হাঁটতে হাঁটতে চলে এলাম দরগার মূল গেটে। এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, ফটো তুললাম। তারপর আস্তে আস্তে দরগার ভিতরে ঢুকলাম। ভিতরের পরিবেশটা ঠিক এরকম, যে যার মতো মাজার জিয়ারত করতেছে,
বসে আছে, কেউ কেউ টুরিস্ট এসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এখানকার পরিবেশ এক অন্যরকম, যেটা না দেখলে বলে বোঝানোর বাইরে। তারপর মাজারের পাশেই একটা পুকুর ছিল, এই পুকুরে অনেকে ওযুও করে। মাজারের পিছনে একটা গেট আছে, সেই গেট থেকে বের হইলেই মাজারের দেয়ালে সংলগ্ন অনেক কবর আছে। শুনেছি এখানে বাংলাদেশের চলচ্চিত্র নায়ক সালমান শাহের কবরও আছে। সেটা দেখতে দেখতে আবার এই মাজারের পিছনের গেট দিয়ে আমরা মাজারের ভিতর ঢুকলাম। তারপর সেখানে কিছুক্ষণ অবস্থান করে আস্তে আস্তে মাজার থেকে বের হয়ে গেলাম। এরপর এইখানকার এক রেস্টুরেন্ট থেকে হালকা পাতলা পরোটা, ডিম, ডাল ডিনার করে আমরা হোটেলে ফিরে গেলাম।